আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা রেখেছে বিএনপি এটা নয়, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস। তাদের একটি সুযোগ, বিএনপির একটি সুযোগ তৈরি হয়েছে প্রমাণ করার যে ডক্টর ইউনূসের সাথে আমাদের ডিস্টেন্স হলো, আমরা গণতান্ত্রিক দল, ডক্টর ইউনূস একটা অগণতান্ত্রিক ছিল, এবং আমরা এখানে গণতান্ত্রিক ভাবে সমস্ত সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি, রাজনীতি করুন, আসুন আপনারা আমাদের রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণ করুন। সেটা তাদের সুযোগ, এখনো 30 দিন হয়ে গেল, হয়তোবা দ্রুততম সময়ে এটা তারা করবে। আওয়ামী লীগ একটি দল যেটা গণমানুষের জন্য কাজ করে, এবং কাজ করে এমন বুলডোজার ভাবে যে সে ভুলে যায়, সে হয়তো বা ভুলে যায় যে এখানে অন্য একটা পলিসি আছে, যে পলিসিটা হলো যত বড় ভালো কাজই করি না কেন, এখানে যেমন উদাহরণটা হলো আপনি কিন্তু খাঁটি সোনায় কিন্তু অলংকার তৈরি করতে পারবেন না, আপনাকে খাদ মিশাতেই হবে, এবং খাদ না মিশালে সেটা টিকবে না। অতএব আওয়ামী লীগকে ডিপ্লোমেসিটা স্ট্রং হবে, তাদের আন্তর্জাতিক, যাতে তাদের প্রশংসা বাহির থেকে আসে। আওয়ামী লীগ কোথাও চলে যায়নি, আই রিপিট ইট, আওয়ামী লীগকে কেউ বাংলাদেশ থেকে বের করে দিতে পারেনি, এবং ডক্টর ইউনূসও পারেননি। যে সেই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব যারা তাদের নিজের নিরাপত্তার সাথে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন, তারা যদি বের হয়ে না আসেন, আওয়ামী লীগের নিজস্ব নেতৃত্বই গজায় উঠবে, এবং তারা মাঠে ময়দানে, ঢাকা শহরের অলিতে গলিতে, এমনকি আমি এখন ডক্টর ইউনূসের ভাষায় বলি, আপনার পাশের বাড়িতেই আছে, তাদেরকে আপনি প্রতিহত করতে পারবেন না, তারা আপনাদের পেছনেই থাকবে। বাংলাদেশ, জয় বাংলা, 71, 32 এসবগুলোকে ওনারা রক্ষা করবেন। তখন আমার কাছে মনে হচ্ছিল, কানে প্রতিধ্বনি হচ্ছিল, ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। উনি এটা বলবেন কেন? এটা বিএনপির না, সেটা তো বিএনপি বলতে হবে, যেটা উনি বলেছেন শাহজালাল। আবার আমি যেটা সংযুক্ত করব, উনি ওনার নিজের ড্রয়িং রুম থেকে বলেননি, উনি বলেছেন ওনাদের দলের প্রধানের কার্যালয় থেকে। অতএব এটা অফিসিয়াল বক্তব্য, এটাতে আর ইফ বাট কিন্তু আমাদের ওয়াকারের মতন আমি বলে দিলাম যে আর নেই, এটা বিএনপির বক্তব্য, এটা বিএনপির অফিস থেকে, অফিসিয়াল অফিস থেকে এসেছে। যেহেতু বিষয়টা হলো যে নির্বাচন বিমুখ রাজনৈতিক দল যে তারা, এটা তারা প্রমাণ করতো, আর প্রয়োজন অন্য কিছু টেস্ট করতে হয় না, কারণ যে জায়গাগুলোতে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে তাদের নিজস্ব সেই জায়গার ক্যান্ডিডেটকে দিচ্ছে। অতএব তারা এটা পরবর্তীতে জাস্ট একটা নির্বাচনের নামে বা একটা কিছু করে বলবে ওনারা নির্বাচিত, সেই ফাঁকে হয়তোবা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ওরা এইভাবেই প্রশাসক থাকবে, যেটা আমরা ওনাদের আগেকার শাসনামলে দেখে এসেছি প্রায় সমস্ত জায়গায়। বহুজনকে আমি জানি যারা মেয়র ছিলেন, যখন বলি কোন সম্মান নির্বাচন করে, না আমি তো নিয়োগপ্রাপ্ত ছিলাম, এরকম অনেককেই আমরা জানি। সেটাই ওনাদের আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিল, এইভাবে যদি বলি ডিপ্লোম্যাটিক ওয়ার্ড বিহীন, বাংলাদেশের জন্ম দিল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এবং বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে জয় বাংলা স্লোগানের মাধ্যমে এই দেশ স্বাধীন হলো, তাকে আমরা হত্যা করলাম উইদিন 3.5 years। আচ্ছা, এটাকে বলা হয়, এই জাতি হিসাবে আমরা বাংলা ভাষায় কৃতজ্ঞ, অকৃতজ্ঞ, কৃতঘ্ন শব্দটা রয়েছে, মানে উপকারীর অপকার করি আমরা, বঙ্গবন্ধুকে মেরে ফেললাম। আচ্ছা, তারপরে আসলো শেখ হাসিনা। শেখ হাসিনা অনেক বদনাম, দেশের তো উন্নয়ন উনি করেছেন, কেউ অস্বীকার করে না। আমি শেখ হাসিনা সরকারের আমলের কোনো আমলেই আমি বাংলাদেশে যাইনি, কিন্তু বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত যারা শাসন করে তারাই, তাদের প্রতিদিনের কথাই বোঝা যায় যে শেখ হাসিনা সরকার এমন কোন সূচক নেই যেই সূচকে উনি উন্নয়ন করেননি। সেই আওয়ামী লীগকে ঠেলে ফেলে দিয়ে তাকে কি একটি ট্যাগ লাগিয়ে দিলেন, সে ফ্যাসিস্ট। 18 মাসের ফেসিজমের সাথে যদি 18 বছরের ফেসিজম তুলনা আপনারা না করেন, না দেখান, চার্ট গুলো না দেখান, তাহলে কে বড় ফেসিস্ট সেটা? এটা হলো আওয়ামী লীগের দুর্ভাগ্য, যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কাজ করে তারা পিছু হটে যায়, তাদেরকে গালি খেতে হয়, তাদেরকে এমনকি তাদের জীবন রক্ষা করতে তারা যেটাকে আত্মগোপনে যেতে হয়। তার অর্থটা কি দাঁড়ালো? বাংলাদেশে যত বাংলাদেশ বিরোধী, আবার রিপিট করি, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়,
সেই ষড়যন্ত্রের সাথে ৭১-এর পরাজিত সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে পড়ে। ৭১-এর পরাজিত শক্তিগুলো কারা? পাকিস্তান, মার্কিন, চীন, বাংলাদেশের জামায়াতে ইসলামী সহ আল বদর, আল শামস, রাজাকার এন্ড অল অক্সিলিয়ারি ফোর্স পাকিস্তানি, এই সব একত্রিত হয়ে কি করে, সেটার বেনিফিশিয়ারির যে একটা প্ল্যাটফর্ম বাংলাদেশ তৈরি করে রাখছে জিয়াউর রহমান, সেটার নাম হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। তাদের হাতে ক্ষমতাটা উঠিয়ে দেয়, তারা বাংলাদেশটা নির্বাচনবিহীন চালায়, তাদের ইচ্ছা মতো চালায়। সেখানে কোনো লজ্জার কারণ নেই, সেখানে আন্তর্জাতিক ভাবে দেখুন, আমি আপনার প্রশ্নের জন্য এটা আসছে। আমি লক্ষ্য করে দেখলাম যে গত ১৫ বছরে বাংলাদেশে যত আমেরিকান রাষ্ট্রদূত নিয়োগপ্রাপ্ত ছিলেন, তাদের একজন আওয়ামী লীগের বন্ধু নয়, কিন্তু একজন আওয়ামী লীগের বন্ধু নয়। এমনকি এখন যিনি ইয়াতে গেলেন, যেটা রাষ্ট্রদূত হয়ে গেলেন, তিনিও কিন্তু দেখেন বিএনপির প্রচন্ড সহযোগী, জামায়াত ইসলামের সহযোগী, এনসিপির সাথে পার্টি করে, কিন্তু উনি আওয়ামী লীগের বন্ধু নয়। এইটা কিন্তু আমি ওয়াশিংটন ডিসি থেকে এটা চিৎকার করছি 18 মাস ধরে, যে আওয়ামী লীগের এই রাজনীতিটা যে ডিপ্লোমেসিতে তা আমরা এত দুর্বল যে এদের 15 বছরে একজন অ্যাম্বাসেডারকে আমি দেখলাম যে যেটা তারা আওয়ামী লীগের প্রশংসামূলক কথা বলে। আমি এখান থেকে ভিডিও পাঠাতে পারবো আপনাকে, যারা তাদের অন্যান্য সেমিনারে যারা বাংলাদেশ বিরোধী, জামাতের কথা বলি, মুনার কথা বলি, এমনকি বিএনপির কথা বলি, তাদের সেমিনারে গিয়ে তারা বলে 15 বছরের গণতন্ত্র আপনারা ফিরিয়ে এনেছেন আমাদের সহযোগিতায়, আপনাদেরকে ধন্যবাদ। এর ভিডিও আমার কাছে আছে। মির্জা ফখরুল যে কথা বলছে যে আমি কলা খাই না, এটাই আসলে সত্য কথা, এবং এটা বিএনপির কথা। আবারও বলছি, আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রক্রিয়া ছাড়া ওনাদের মনে হচ্ছে, ওনাদের যে টেন্ডেন্সি, যে বা ভাব, সেটা উনি ওনার কথায় প্রকাশ করেছেন। প্রথমত, আওয়ামী লীগকে যদি এই মুহূর্তে রাস্তায় নামতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ যে 16 বছর আয়, তাদের ডেইলি আয়ের কথা বলছি আমি, মানে যারা কোটি কোটি টাকার ব্যবসা, হাজার কোটি টাকার ব্যবসা, সে তাদের কথা বলছি না। আমি একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালার কথা বলছি, যারা প্রতিদিন আয় করতেন, তাদের যে আয় সেটা প্রায় 80% উপর কমে গেছে বর্তমান সরকারের সময়। অতএব তাদের কাছে এখন আওয়ামী লীগ সরকারের সময়টা হলো সবচেয়ে সহজ ছিল, সরকারি সুবিধা ছিল, মেয়ের বিয়ের খরচ সরকারের কাছ থেকে পাওয়া যেত। আমি সূচক সব নাম্বারগুলো বলছি না, আমি শুধু সময়ের সেভ করার জন্য বলছি যে তারা নিজেরা কিন্তু প্রচন্ড তুলনা করতে পারে, গবেষকদের মতন তুলনা করতে পারে, যে আওয়ামী লীগে আমাদেরকে 15 বছর কেমন রাখলো। এই ইউনুসের একটি বিষয় আবার এখানে বলতে চাই, আমি মূল জায়গায় কথাটা শেষ করে উত্তর দিব, তারা নির্বাচন আওয়ামী লীগ ছাড়া চায় কিনা। কিন্তু দেখুন, আমাদের বাংলাদেশের প্রায় শেখ হাসিনা ছাড়া, আমি বলবো দস্তগীর জাহাঙ্গীর পর্যন্ত সংশয় ছিল কে এই ডক্টর ইউনুস, কেন শেখ হাসিনা ওনারকে এরকম ভাবে করে সমালোচনা করে। অনেকে শেখ হাসিনাকে হয়তো বা প্রয়োজনে যারা ছিল বলছে, আপা এটা বাদ দিন। আমি কি উত্তর উনি দিতেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের আপামর বৃহৎ একটা জনগোষ্ঠী, শিক্ষিত জনগোষ্ঠী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, অর্থনীতিবিদ, বামরা পর্যন্ত, আমি বলছি সেলিম ভাই সহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সহ, সবার মনে একটা ধারণা ছিল, আরে বেটা ডক্টর ইউনুসকে যদি কোনো ক্রমে আল্লাহ তাআলা আমাদের দেশের ক্ষমতায় বসাতেন, তাহলে এই বেটার যে নেটওয়ার্কিং উনি বিশ্বব্যাপী আছে, এটা করে বাংলাদেশ তো আমেরিকার সমাজ সুইজারল্যান্ড হয়ে যাবে। এই যে একটা মানে তাদের মনের ভেতরে ছিল। আমি ধন্যবাদ জানাই আল্লাহকে, যে আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দিচ্ছ, যদিও বেটা মেটিকুলাস ডিজাইন করে আল্লাহকে মানে না সে, তারপরে টুপি মাথায় দিয়ে উনি আসছেন, এবং উনি মরিয়া প্রমাণ করেছেন যে উনি আসলে মৃতই ছিলেন, জীবিত ছিলেন না।
এই ব্যক্তি দ্বারা দেশ পরিচালিত হতে পারে না। সে তার নিজস্ব সুদ ব্যবসা ছাড়া সে বুঝে না, সে তার চুরি ব্যবসা ছাড়া সে বুঝে না। সেই ছোটকালে শিশুদের ম্যাগাজিন চুরি করার ইতিহাস উনি ওনার বা নিজের বই লিখে গেছেন। অতএব এই ক্রিমিনাল মাইন্ড লোকটাকে ক্ষমতায় আল্লাহ নিয়ে এসেছেন মানুষকে দেখানোর জন্য, হে বাঙালিরা, তুমি তোমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে অপমান করে যে ব্যক্তিটাকে পূজা করছো, সে আসলে বলছে যে তোমার বাড়ির পাশেও যে আছে তুমি তাকে কি করতে পারছো। এটা হলো গৃহযুদ্ধের উস্কানি। এটা রাষ্ট্রীয় আন্তর্জাতিক আমরা যারা টার্মিনোলজি ব্যবহার করি তারা জানি যে এটা সরাসরি একটা গৃহযুদ্ধের উস্কানি, এবং শুধু এই উস্কানির জন্য অ্যাটেম্পট টু মার্ডার হতে পারে, উস্কানি হতে পারে, হোয়াটএভার, অ্যাটেম্পট টু জন্য ওনাকে দায়ী করা যায়। রুয়ান্ডাতে একজন শাসক এইভাবে এই শব্দ ব্যবহার করে ইয়েগুলো করেন, সেখানে রুয়ান্ডাতে যে গণহত্যা হয়। আর উনি এই শব্দগুলো কিভাবে ব্যবহার করলেন ডক্টর ইউনূস? কারণ ওনার ব্যবসা কিন্তু আমেরিকায় নয়, ওনার ব্যবসা কিন্তু ইউরোপে নয়, ওনার ব্যবসা হলো রুয়ান্ডাতে, বাংলাদেশে, এরকম জায়গায়। আর আমেরিকা ইউরোপে উনি কি, এখানে উনি ভিক্ষা করেন। ওনার নেটওয়ার্কটা হলো যে ভাই আমি গরিব উদ্ধার করতেছি, তোমরা আমার টাকা দাও। 1 টাকা দিলে উনি 200% সুদে সেই ব্যবসাটা সেখানে করেন। সেই ডক্টর ইউনূস যখন ভারতের একটা বিষয় ঘটলো, আমি যেহেতু ডিপ্লোমেসি নিয়ে কাজ করি এই জন্য শব্দগুলো চলে আসে, ইনফরমেশন গুলো চলে আসে। ভারতের একটা বিষয় হলো যে এই মনস্টার বলেন মবস্টার ইউনূস যেইভাবে জঙ্গিবাদের প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশে, সেই জঙ্গি এবং ডক্টর ইউনূসকে যেহেতু পশ্চিমা, স্পেশালি আমার দেশ আমেরিকা, তারকে সমস্ত কিছু তার ইচ্ছা চাওয়ার আগে এনে বলছে স্যার কি নিবেন, স্যার এইটা নেন, স্যার ওইটা নেন, আমাকে থাকতে দেন। সেখানে এই জঙ্গিবাদ যদি বাংলাদেশে কন্ট্রোল করতে হয় তাহলে মন্দের ভালো হিসাবেও নির্বাচিত সরকার আসতে হবে। এই জন্য ডক্টর ইউনূস আর শেষে পারলেন না ওনার 5-10 বছরের পরিকল্পনা রাখতে, এবং নিউ ইয়র্ক বলছি, লন্ডনে গিয়ে উনি ওনার সেফ এক্সিট নির্ধারণ করে ক্ষমতা তুলে দিলেন আবার কার কাছে? সেই বিএনপির কাছে। এখন আপনি বলুন, বিএনপির তো প্রচন্ড একটা আনন্দের সময় যে 40% বলেন, 45% বলেন, আমি বলবো 50%, বাংলাদেশ বিভাগে বিভাজিত 50% ভোটারকে বাইরে রেখে তারা একটা ভাগাভাগি নির্বাচনে নির্বাচিত হয়ে ওনারা প্রধানমন্ত্রী হয়েছেন, ওনারা বিরোধী দল হয়েছেন, ওনারা নিজেরা কথা বলে দেশ চালাচ্ছেন। এবং আমি সেদিন আপনার সত্যিই বোধহয় ব্যাখ্যা করেছিলাম যে একজন সাজাপ্রাপ্ত আসামি আইনের দ্বারা তার জন্য শোক প্রস্তাব এনে, যে সংসদ শোক প্রস্তাব আনে, যেই সংসদের আইনকে ওনারাই ভঙ্গ করছেন, ওনাদের শপথই তো ভঙ্গ হয়েছে। আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করলেই তারা তাদের নির্বাচিত মানুষগুলোকে সব জায়গায় বসাতে পারবে। তবে সুখের আরেকটা সুখের নয়, আমি বলছি বাংলাদেশের মানুষ এই সুযোগটা গ্রহণ করা উচিত। যেহেতু এই সরকার বা গত সরকার বলেছে, বা আমরা এখনো শুনছি যে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে হবে না, সেখানে যারা আওয়ামী লীগের আপনাদের যাদেরকে পরিচিত, যারা আপনারা পরিচিত আওয়ামী লীগের, আপনাদেরকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, আপনারা আপনাদের পরীক্ষিত এমন কর্মীকে সেখানে নির্বাচনে পাঠানো উচিত। আমি এটা মনে করি পাঠানো উচিত, যাতে করে আপনারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে রয়েছে, এটা যেরকম গণমাধ্যমগুলো বলছে, আমাদের সমস্ত পরিসংখ্যানে এটা বলছে। অতএব বিএনপি চেষ্টা করবে আওয়ামী লীগকে বাইরে রেখে 5 বছর কাটিয়ে দিতে, আওয়ামী লীগকে টেকনিক করে সেখানে ফিরে আসতে হবে। ধন্যবাদ। আমার ধারণা ছিল যে ওনারা হয়তো এসে বলবেন যে গত যে সরকার, সেটা শপথ আমাদের সংবিধানের কোনো অনুচ্ছেদ না, সংবিধানকে মেনে তারা যেহেতু শপথ গ্রহণ করেছিলেন, আমরা যেহেতু তথাকথিত নির্বাচিত, তারা যে বাতিল করেছেন যে নির্বাচিত প্রশাসক, নির্বাচিত মেয়র এবং চেয়ারম্যান গুলোকে, তাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি না, কিন্তু আমরা সরাসরি আরেকটা নির্বাচন ডিক্লেয়ার করছি অরাজনৈতিক। আপনারা যারা নির্বাচন করবেন চলুন আমরা নির্বাচন করি। এটাতে সিগন্যালটা কি হতো? আমাদের মতন লোকেরা যারা কর্মী হিসাবে কাজ করি, প্রত্যেক
একটি সরকারের, আপনারা যারা আমাকে চেনেন আগে থেকে, অনলাইনে যা বলছি, আপনারা জানেন, আমার ফেসবুকে গিয়ে দেখতে পারেন, আমি বহু 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 খোলা চিঠি শেখ হাসিনাকে লিখতাম, কারণ সেখানে যে বিষয়গুলো আমার পছন্দ হতো না। সেই অর্থে বলছি যে ওনারা হয়তো এই কাজটুকু যদি করতেন তাহলে আমরা আরো সময় দিতাম। আমরা প্রথম ভেবেছিলাম যে ওনাদেরকে 90 দিন সময় দিই, কিন্তু 90 দিন সময়ের মধ্যে 30 দিনের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক কোনো ব্যবস্থাতেই উনি যাচ্ছেন না। এমনকি ডক্টর ইউনূস যেই কাজগুলো করেছেন সেসবগুলোকে আরো বেশি করে ইমপ্লিমেন্ট করছেন, অর্থাৎ যারা জামিনে বের হওয়ার চেষ্টা করছে তাদের আবার জেলে নিয়ে যাচ্ছেন। সো এই বিষয়গুলোকে ওনারা সুযোগ হিসেবে যদি গ্রহণ করতেন ভালো হতো। তবে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের মনে হয় রাজনৈতিক যারা, আমরা একটা বিষয় এখানে জানি যে জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে সংকর রাজনীতিবিদদের নিয়ে, বাম থেকে, ডান থেকে, মিডল থেকে, অনেক জায়গা থেকে। আপনারা যারা রাজনীতিটা বুঝেন, আপনাদের বোঝা উচিত যে বাংলাদেশে আপনাদের অস্তিত্ব রয়েছে, কিন্তু এই অস্তিত্বকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক পন্থায় আসতে হবে এবং নির্বাচনের সুযোগ অচিরেই দেওয়া উচিত। আপনারা যদি স্থানীয় নির্বাচন করতে চান সেটা সকলের অংশগ্রহণের মাধ্যমেই।